দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। লকডাউন শিথিল হওয়ায় শুক্রবার দিন ও রাতে স্রোতের মতো রাজধানী ছেড়েছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। সড়ক মহাসড়কেও তীব্র যানজট। অতিমারির এই সময়ে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। ফলে দেশে করোনার প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগের এক সপ্তাহে যেসব মানুষ বাড়ি ফিরছেন তাদের অনেককেই ফিরতে হবে আবার ঈদ করে ঠিক তার পরের দিন। সে যাত্রা নিয়ে রয়েছে নানা শঙ্কা ও উদ্বেগ। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বাস কাউন্টারগুলোয় সকাল থেকেই মানুষের এমন ভিড়। বাড়ির পথ ধরতে ব্যাগেজ নিয়ে এভাবেই লাইনে দাঁড়ানো। করোনায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশনায় এক সিট ফাঁকা রাখার শর্ত থাকলেও মানছেন না অনেকেই। আবার ভাড়াও রাখা হচ্ছে প্রায় দ্বিগুণ। একটা গাড়িতে সিট আছে 40 জন, এখন যাত্রী আছে আরো ওই 20 জন বাকি আছে। 20 জন যাত্রী কোথায় যাবে? হাজার হাজার যাত্রী কোথায় নিবে গাড়িগুলো? গাড়ি একের পর এক যাচ্ছে কিন্তু টিকিট তো তারা দিচ্ছে না। তাহলে এই মানুষগুলো তাহলে কিভাবে যাবে? ইঞ্জিন কভার হোক বা টুল বা যে দাঁড়ায়, এমনকি দাঁড়ায় যেতে হলে তাও যেতে হবে। 20টা সিট 20টা বন্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আরও খারাপ অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালে। অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও মানেননি লঞ্চ মালিকরা। এমন ভিড় ঠেকাতে প্রশাসনের নজরদারিও চোখে পড়েনি। গাদাগাদি করে তাও যেতে হচ্ছে যে নারীর টানে ঈদে তো বাড়ি ফেরা লাগবেই। মার্কস আমি ঘুমাইছিলাম, তো ঘুমোর থেকে উঠছি। এখন আমাদের ধারণ ক্ষমতার অর্ধেক এখনো হয় না। আপনি গুনে দেখেন, এখনো হয় না। তবে ট্রেন ছেড়েছে নির্ধারিত সূচি অনুযায়ী। যাত্রীদের ভোগান্তিও ছিল অনেকটাই কম। 18 জুন থেকে অনলাইনে কাটা যাবে ফেরার টিকিট। আশেপাশে ধরেন জয়দেবপুর যাবে, ওনারা টিকিট না কেটে উঠে গেছে। উঠে যাওয়ার পরে পাশের সিটে এসে বসে আছে। আছে, ফ্যামিলি আছে, তো একটু যাইতে হবে, এই জন্য আত্মীয়স্বজন আছে, কষ্ট হইলেও যাইতে হবে। 5-10 মিনিট সেটা বিষয় না, সেটাকে লেট বলা হয় না, সেটা অপারেশনাল কারণে এরকম হয়ে থাকে। এখন পর্যন্ত আমাদের শিডিউল ঠিক আছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকার বাহির পথগুলোয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে যানবাহন। তাতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সাইনবোর্ড থেকে আস্তে আস্তে যে জায়গায় লাগে 1.5 ঘন্টা, আর এই জায়গায় আজকে 4 ঘন্টায় কিলগেট। অনেক জাম আছে, বসে থেকে আসতে হচ্ছে। ঈদ উদযাপনে অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন। ঈদের পরের দিনই আবার অনেককেই ফিরতে হবে রাজধানীতে। সে যাত্রায় ভোগান্তি কতটা হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানী ছাড়ছে মানুষ। মহামারীর এই সময়ে ঈদ যাত্রায় সেই পুরনো চেহারা। পথে পথে ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট আর ফেরিঘাটে অপেক্ষা। সবকিছু নিয়ে ঈদে বাড়ি তাও ফিরছে মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যুক্ত হতে চাই কমলাপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইম জিকো। জিকো, আপনার কাছে জানতে চাই বেশ কয়েকটি প্রশ্ন। কমলাপুরে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? সেই সঙ্গে স্বাস্থ্যবিধির ব্যাপারটাও জানাবেন। সঙ্গে ট্রেনের যে 50% সিট ফাঁকা রাখার কথা ছিল সেটা ঠিক কেমন মানা হচ্ছে? ট্রেনের শিডিউলটার ব্যাপারেও জানতে চাই আপনার কাছে। জি, যেমনটি হলো বলছিলেন, আমি শেষের প্রশ্নটি থেকে আসলে শুরু করতে চাই। আন্তনগর যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলোতে কিন্তু পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে এই সমস্ত ট্রেন কিন্তু স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে, প্রতি মুহূর্তেই কিন্তু জীবাণু মুক্ত করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি যেমন করছিলেন যে আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, আমরা যতটুকু দেখেছি যে স্বাস্থ্যবিধি এই আন্তনগর ট্রেনগুলোতে মানা হলেও সেই স্বাস্থ্যবিধির বালাইটি কিন্তু আমরা দেখিনি যে সমস্ত লোকাল এবং কমিউটার ট্রেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে। এবং এখানে কিন্তু মানুষ হলো উপচে পড়া ভিড়, যেটি আমরা লক্ষ্য করেছি যে মানুষ যেহেতু হলো মানুষকে রেল স্টেশনে সবগুলোতে প্রবেশ করা সম্ভব, মানে বাধা দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে হলো মানুষের উপচে পড়া ভিড় এই সমস্ত লোকাল ট্রেনগুলোতে আমরা দেখেছি। এবং যার ফলে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। এবং করোনার যে সংক্রমণ রোধের জন্য বারবারই সরকারের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সমস্ত উদ্যোগ কিন্তু বিফলে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে এখানে যারা মানুষরা আসছেন প্রতি মুহূর্তে ঈদ যাত্রার জন্য, এর আগে যারা গিয়েছেন
প্রথম দিন যেমনটি আমরা দেখেছি যে মানুষ হলো যারা ঘরমুখো মানুষ ছিল তারা কিন্তু অনেকেই ঢাকা শহরে এই লকডাউনের কারণে আটকা পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে অনেকেই চিকিৎসার জন্য এসেছেন, অনেকেই আবার বিভিন্ন উদ্দেশ্যে আসলে রাজধানীতে এসে আটকা পড়েছিলেন, তারা কিন্তু তাদের আমরা যেতে দেখেছি। কিন্তু এখন যেটি আমরা দেখছি যে এখন হলো ঘরমুখো মানুষের যেই ভিড়টি সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। তো এখানে এখন হলো ঈদযাত্রার জন্য মানুষরা আসলে আগামভাবেই হলো বাড়ি ফিরতে এই বিভিন্ন স্টেশন, বাস, লঞ্চ এগুলোতে কিন্তু যাচ্ছেন যাতে ভিড়টি এড়ানো যায়। আসলে ভিড় এড়ানোর জন্য তারা আসলেও সেই ভিড় কিন্তু আসলে সঠিকভাবে এড়ানো সম্ভব হচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনি যেটি জানাচ্ছিলেন যে রাজধানীর সংবাদ, তো এই একই চিত্রটা কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে। আমি দৌলতদিয়া ঘাটের একটি চিত্র, দৌলতদিয়া ঘাটে কিন্তু ঢাকামুখী হচ্ছে শত শত পশুবাহী ট্রাক। এসব ট্রাক কিন্তু রাতে এসেছে। আমার সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছি, সেই ট্রাকগুলো কিন্তু রাতে দৌলতদিয়া ঘাটে এসেছে তারা প্রস্তাবিত অবস্থায়। আর দীর্ঘ 12-14 ঘন্টা তারা চরম দুর্ভোগ করছে। অনেক দাঁড়িয়েছেন যে রাত 11টা থেকে 12টার মধ্যে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি অপেক্ষায়, কিন্তু দীর্ঘ 12-14 ঘন্টা কিন্তু ফেরি পাড়ির অপেক্ষায় আমাদের। এ কারণে কিন্তু অনেক গরু গবাদি পশু কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি গরু কিন্তু মারাও গেছে। যে গরুটি মারা গেছে তার মালিক কিন্তু আমাদেরকে বলেছে সারা রাত কিন্তু তারা এই ফেরিঘাটে আটকা ছিল, যে কারণে গরমের অসুস্থ হয়ে কিন্তু গরুগুলি মারা গেছে। তো এই বিষয়টি অনেক ব্যবসায়ী কিন্তু আশঙ্কা আছে যে তাদের গরুগুলি অসুস্থ হয়ে মারা যাওয়ার জন্য। তো আমরা আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য করেছি যে ঢাকা থেকেও কিন্তু অক্লান্ত গাড়ি আছে, যে গাড়িগুলো কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু গাদাগাদি করে যাত্রীরা আছে, যেখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার কিন্তু কোনো বালাই আমরা দেখতে পাইনি। এই বিষয়টি কিন্তু গাদাগাদি করেই কিন্তু তারা গন্তব্যমুখী হচ্ছে এবং ঢাকামুখী হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী টাঙ্গাইলে রয়েছেন আতিকের কাছে। আতিক, ধন্যবাদ শামীম। আজ গতকাল রাত থেকেই কিন্তু আসলে যানজটে কবল পড়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবং ঈদের আজকে তৃতীয় দিনের যাত্রা। আপনি লক্ষ্য করে থাকবেন যে এই মহাসড়কের যে দীর্ঘ পরিমাণ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে প্রায় বাইপাস পর্যন্ত, অর্থাৎ টাঙ্গাইল বাইপাস পর্যন্ত প্রায় 25 কিলোমিটার কিন্তু দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি। অর্থাৎ দুদিন যাবৎ যে পরিমাণ অর্থাৎ যানজট লক্ষ্য করেছি সেই পরিমাণ আসলে এবার ঈদের কিন্তু অনেকটাই ভিন্নতা রয়েছে। বিশেষ করে দীর্ঘ অর্থাৎ গেল বছরে ঈদ তুলনায় এবার কিন্তু অনেকটাই যানজটের কবলে পড়তে হবে এই উত্তরবঙ্গের যাত্রীদের এবং অনেকটাই কিন্তু আসলে দুদিন যাবৎ যে চিত্র, সেই চিত্র বোঝা যায় যে এই যানবাহন অর্থাৎ বিশেষ করে ঈদুল আজহা পশুবাহী যানবাহন রয়েছে বাড়তি, যার কারণে আসলে এই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং করোনার যে সংক্রমণ এবং যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু যানবাহনে এখন পর্যন্ত কিন্তু মানা হচ্ছে না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। আমরা আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়া, আমরা তাদের কাছে শুনবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বাবু, আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে বগুড়ার এই রংপুর বগুড়া ঢাকা মহাসড়কে আমরা দাঁড়িয়ে রয়েছি বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে প্রায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর বিভাগের 8 জেলা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার যানবাহন আমাদের এই মহাসড়কের উপর দিয়ে চলাচল করে। তো ঢাকা থেকে বগুড়া থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনেই সেই গাড়িগুলোতে যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং যাত্রীর সংখ্যা ঢাকাগামী খুব কম। তবে ঢাকা থেকে যে যাত্রীগুলো আসছে সেটাতেই বেশি যাত্রী আসছে যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করছে। পাশাপাশি বগুড়া থেকে এই গাড়িগুলোতে করে
রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাত্রীরা যাতায়াত করছে। আমাদের এখানকার মোটর মালিক গ্রুপ এবং মোটর শ্রমিকের নেতৃবৃন্দ জানিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই গাড়িতে লোক ওঠাচ্ছে এবং আমরা সেটা দেখেওছি যে যারা বগুড়া থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করছে, ঢাকামুখী যাচ্ছে, সেই গাড়িগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং চালকদের মুখে এবং হেল্পারদের মুখে মাস্ক রয়েছে, পাশাপাশি যাত্রীদেরকেও তারা মাস্ক পরানোর জন্য বললেও হয়তোবা অনেকে মাস্ক পরছে না। তবে ঢাকা থেকে যারা আসছে তাদের মধ্যে স্বাস্থ্যবিধির অনেকটা আমরা কম দেখতে পাচ্ছি। ঢাকাগামী যাত্রীরা আসা শুরু হয়েছে বগুড়া সহ বিভিন্ন জেলায় তারা যাতায়াত করবে, তো তাদের মধ্যে কিন্তু আমরা মাস্ক কম দেখতে পাচ্ছি। পাশাপাশি এখান থেকে যারা যাত্রীরা যাতায়াত করছে বিভিন্ন জায়গায় তারাও অনেকটা স্বাস্থ্যবিধি মানছে না। তবে যানবাহনের স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে জেলা প্রশাসন এবং স্থানীয় মোটর মালিক শ্রমিকরা তারা কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তো বগুড়া থেকে যে যানবাহনগুলো যাচ্ছে এবং যেগুলো আসছে সেগুলোর ব্যাপারে তারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নজরদারি সচেষ্ট রেখেছে। এই ছিল বগুড়া থেকে। ফিরে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সাভারের নাজমুল হুদার কাছে, তিনি জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন বগুড়া থেকে এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের সাভারে এবং সাভারে কিন্তু আপনি দেখছেন যে যেহেতু ঈদ ঘনিয়ে আসছে এবং 21 তারিখে ঈদ এবং তার মধ্যে কিন্তু এখন যেহেতু নারীর টানে বাড়ি ফিরছে অসংখ্য মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা বাড়িতে ফিরছে এবং সেখানে কিন্তু যে ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু থেমে থেমে যানজট রয়েছে। এছাড়াও টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এই সড়কগুলিতে আপনার বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু যানজট রয়েছে এবং প্রচুর গাড়ি রয়েছে। সেখানে আপনারা দেখছেন যে এখন কিন্তু যে সাভার বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে আপনার ব্যাংকটাউন পর্যন্ত কিন্তু রাস্তার যানজট রয়েছে এবং প্রচুর গাড়ি রয়েছে এবং ঘরমুখো মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা বাড়িতে যাচ্ছে এবং বাড়িতে কিন্তু তারা এই যে পরিবার নিয়ে পরিজন নিয়ে কিন্তু ঈদ করবে। এছাড়াও কিন্তু ঢাকামুখী অর্থাৎ আমিনবাজারে কিন্তু আপনি দেখছেন যে পশুবাহী ট্রাক, সেখানে কিন্তু আসলে সেই জায়গাটাও কিন্তু প্রচুর যানজট রয়েছে এবং পশুবাহী ট্রাক কিন্তু ট্রাকের মধ্যে এই গরমের মধ্যেই কিন্তু তারা রয়েছে এবং যারা ট্রাক চালক তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু যে যানজটটা আসলে সৃষ্টি হয়েছে এবং রাস্তায় তাদেরকে গরু নামাতে হয়, রাস্তা থেকে গরুর ট্রাকগুলি আসলে সেখানে নামিয়ে কিন্তু সেখানে ঘুরিয়ে তারপরে সেই জায়গাটা কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে তারা বলছে। এছাড়াও কিন্তু আপনার যেহেতু এই অঞ্চলের শিল্প কারখানাগুলি কিন্তু এখন ছুটি হয়ে গেছে এবং ছুটি হয়ে যাওয়ার কারণে মূলত সেখানে কিন্তু কারখানার শ্রমিকরা কিন্তু মূলত এখন তারা বাড়িতে যাচ্ছে, যার কারণে এখন বাড়তি কিন্তু চাপ রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের যানজট এবং ঈদে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাভার থেকে, আমাদের সহকর্মী যুক্ত হয়েছিল। এছাড়া সারা দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর যাচ্ছে পরবর্তী সংবাদে। বড় মৌসুমে চালের উৎপাদন বাড়লেও দাম নিয়ন্ত্রণহীন। সরকারি সংস্থা টিসিবির হিসেবে গেল বছরের একই সময়ের চাইতে মোটা চালের দাম বেড়েছে 13%। বাড়তি মাঝারি ও চিকন চালের দামও। করোনাকালে মানুষের আয় কমে যাওয়ায় তাই চরম বিপাকে পড়েছে ভোক্তারা। খাদ্য মন্ত্রণালয় বলছে পর্যাপ্ত উৎপাদনের পরও কেন দাম কমছে না তা খতিয়ে দেখছে সরকার। এছাড়াও দাম কমাতে নেওয়া হচ্ছে আমদানির উদ্যোগ। চালের আমদানি শুল্ক কমাতে তাই এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে এনবিআরে। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। দেশে বড় মৌসুমে চালের উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়েও অনেকটা বেশি। কৃষি বিভাগের হিসাবে যা ছাড়িয়েছে 2 কোটি টন। ফলে সরকারি গুদামে মজুদও বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও দাম কমতির দিকে, কিন্তু দেশের বাজারের চিত্র ঠিক উল্টো। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মাঝারি মানের চাল 52 থেকে 56 টাকা আর সরু চাল 60 থেকে 70 টাকা পর্যন্ত। করোনাকালে একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, তখন জরুরি এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। আয় রোজগার কম, প্রতি বস্তা 100 টাকা করে পাচ্ছে। 3 বেলার খাওয়া নইলে 1 বেলাও দিত, মানে আমার অনেক কষ্ট হয়ে যায়। সরকারি সংস্থা টিসিবির হিসাবেই রাজধানীর বাজারে মোটা চালের দাম গেল 1 বছরের ব্যবধানে বেড়েছে অন্তত 13%। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদন অনুযায়ী
প্রতিবেশী দেশগুলোয় চালের দাম এখন তুলনামূলক কম। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে বাংলাদেশে এখন চালের দাম সর্বোচ্চ। মোটা চাল আমদানি করলে প্রতি কেজির দাম পড়বে ৩৩ থেকে ৪০ টাকা, যা বর্তমান বাজার দরের চেয়ে কেজি প্রতি অন্তত ১০ টাকা কম। বর্তমানে সরকার চাল আমদানি করে বাজার স্থিতিশীল করার যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি আমি মনে করি একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এটি কোনো স্থায়ী সমাধান হতে পারে না। সুতরাং আমাদেরকে নিজস্ব উৎপাদন দিয়ে আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করতে হবে। বড় কোনো ব্যবসায়ী, বড় কোনো চাল কল মালিক যদি নিয়ম বহির্ভূতভাবে চালের মজুদ গড়ে তোলে অথবা ধানের মজুদ গড়ে তোলে, তাদের বিরুদ্ধে আর কি সরকার ব্যবস্থা নিতে পারে। বড় মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি থাকায় চালের দাম তুলনামূলক বেশি। তবে ঈদের পর কমতে পারে বলে মনে করছেন মিল মালিকরা। বাজার এখন প্রায় একটু নিম্নমুখী। ঈদের পর হয়তো বাজার যারা পাটের ব্যবসা করে তাদের কাছে যে ধানগুলো আছে তারা সে ধান ছেড়ে দেবে, তখন বাজার একটা নিয়ন্ত্রণে চলে আসবে। এ অবস্থায় সরকারি আমদানির পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানির উদ্যোগ নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। চালের শুল্ক কমাতে এরই মধ্যেই চিঠি দেওয়া হয়েছে এনবিআরে। আমাদের মিনিস্ট্রি থেকে আমরা চাচ্ছি যে বেসরকারি পর্যায়ে কিছু আমদানি হলে একটা বাজার একটা সাম্যাবস্থায় আসবে, ভোক্তার জন্য কষ্ট হবে না। আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা এনবিআর এর কাছে আমরা এটা একটা প্রপোজাল পাঠাইছি। সবশেষ হিসাব বলছে খাদ্য অধিদপ্তরের গুদামে চালের মজুদ দাঁড়িয়েছে ১২,৬৬,০০০ টন, যা গেল ১.৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এদিকে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশু কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে হাট বসলেও বেচা বিক্রি কিন্তু শুরু হয়েছে আগেই। তবে সব হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে স্বাস্থ্যবিধি না মানলে ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর স্থায়ী অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে এইসব হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পশু বিক্রি। শুক্রবার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় পশু নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নিয়ে আসছে এসব পশু। গরুর আকার ও ওজন বুঝে দাম নির্ধারণ করা হচ্ছে। দাম যাচাই বাছাই করতে হাটে এসেছেন অনেকে। যারা হাটে উঠেছি বিভিন্ন হাটে, তারা যত ভালো দাম পায়, মনে করছে যে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ। এবার 2 সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি সহ 21টি হাট বসছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু হাটে স্বাস্থ্যবিধি উধাও। কেবলই শার্ট খুললাম তো ওই শার্টের সাথে মাছ খারাপ লাগতেছে তো এজন্য। স্বাস্থ্যবিধির কিছুই নাই, আমাদের আশেপাশেই তো দেখা যাচ্ছে। যারা ওই বিক্রেতার দেখি মাস্কই তো নাই, তার মাস্ক নাই, তাকে মাস্ক দিয়ে প্রবেশ করাচ্ছে। ছেলেদেরকে পাঠায় বুঝাইতেছি যে আপনারা মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন। আমার সমস্ত প্রতিরোধক ব্যবস্থা নিয়েই আমরা এই হাটটা পরিচালনা করতেছি। তবে জমে উঠেছে ঢাকার বাইরের কোরবানির পশুর হাটগুলো। বিশেষ করে উত্তরাঞ্চলের বগুড়ার পশুর হাটে যেন ক্রেতা বিক্রেতার তিল ধারণের ঠাঁই নেই। বিক্রি হচ্ছে বেশ, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি দাম স্বাভাবিক রয়েছে, বাজার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। দেশের অন্যান্য জেলায়ও জমে উঠেছে হাট, তবে সবখানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনার সময় এবার অনলাইনে ডিজিটাল হাট থেকে কোরবানির পশু বিক্রি বেড়েছে। এবার বিক্রির 25 থেকে 30% পশু অনলাইন হাট থেকে বিক্রির আশা করছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও ই-ক্যাব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন, আর তাই গেল 15 দিনে আক্রান্ত হয়েছেন প্রায় 623 জন। ডেঙ্গু রোগীর 97% রাজধানীর। বিশেষজ্ঞরা বলছে এই প্রকোপ থাকবে আগামী 3 থেকে 4 মাস। এডিস মশা দমন অবশ্য রাজধানী জুড়ে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। মহামারী করোনার মধ্যে রাজধানী সহ অন্যান্য জায়গায় পাল্লা দিয়ে বাড়ছে এডিসবাহী মশার কামড়ে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বিভিন্ন হাসপাতালে এবছর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 995 জন। আর সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 81 রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 36 জনই ঢাকার বাইরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে মে মাসে আক্রান্ত হন 43 জন আর জুন মাসে কয়েক গুণ বেড়ে রোগীর সংখ্যা 271 জন আর চলতি জুলাই মাসে এখন পর্যন্ত আক্রান্ত 623 জন। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞ চিকিৎসকরা। তো হাসপাতাল করোনার গতি সয়লাম, এত ডেঙ্গু বাড়তে থাকে তাহলে তো এদের বিছনা দেওয়া জায়গা দেওয়া তো প্রবলেম হয়ে যাবে। তো ডেঙ্গুতে যদিও ডেঙ্গু শক সিনড্রোম খুব রেয়ার, কমন না, সেখানে আইসিইউর প্রয়োজন যে খুব বেশি পড়ে তাও না, তারপরে আমাদেরকে তো কেয়ার নিতে হবে। তো সরকারের উদ্যোগের পাশাপাশি ভাঙা পাত্র, গাড়ির টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের, না হলে আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নেবে। ডেঙ্গু নিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, 2017-18 সালের মধ্যে কিন্তু ভয়াবহ ডেঙ্গু, এবং মোটামুটি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাক্তার, নার্স, আমরা স্বাস্থ্যকর্মী সবাই মিলে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। অবশ্যই আমরা পারবো, কিন্তু করতে তো হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। ডেঙ্গু নিধনে রাজধানী জুড়ে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপের বন্যা পরিস্থিতি। এর মধ্যে মৃতের সংখ্যা 120 ছাড়িয়ে গেছে, যাতে শুধু জার্মানিতেই মারা গেছে 103 জন। আর বেলজিয়ামে অন্তত 22 জনের মৃত্যুর খবর দিয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় 1300 মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডও। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার ফলে বিপুল এলাকা জুড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। কাদার নিচে চাপা পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা। ভূমিধস ও বন্যা দুর্গত এলাকা থেকে কয়েক হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গেল এক দশকে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি ইউরোপে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের গড় তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় জলবায়ুতে ব্যাপকভাবে এর বিরূপ প্রভাব পড়েছে, আর এতে করেই সৃষ্টি হয়েছে বিভিন্ন আবহাওয়া ও পরিবেশগত বিপর্যয়। দর্শক, শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।